প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঠেকাবার জন্য খেলা শুরু হয়ে গেছে। আপনাদের মনে আছে শেখ হাসিনার চীন সফর এরকম আওয়াজ আসলেই কিছু খেলা শুরু হতো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন ধরতো, বড় বড় কিছু ঘটনা ঘটতো। প্রফেসর ইউনুসের এই বিদেশ সফরগুলো মানে চীন সফর বা এই সফরগুলো কেন্দ্রিক বাংলাদেশে এরকম কিছু ঘটনা ঘটতো, মনে আছে? হঠাৎ করে আন্দোলন সংগ্রাম এটা সেটা শুরু হতো। এবার শুরু হয়েছে তারেক রহমানের চীন সফর ঠেকাবার জন্য। বিশেষ সূত্রের খবর, তারেক রহমান স্পষ্ট বলেছেন, খুব নিকটের খবর, তার ডানে বামের লোকদের খবর, পৃথিবী উল্টে গেল এই সফর ষড়যন্ত্রকারীরা বাতিল করতে পারবে না। তার নির্দিষ্ট মালয়েশিয়া চীন যে সফরগুলো আছে সেটা হবে। ১ নম্বর খবর। ২ নম্বর খবর, তারেক রহমান আমাদের ইন্টেলিজেন্সকে শাসিয়েছেন, বলেছেন দেশের ভেতরে যেন কোনো ইন্টেলিজেন্স ফেইলর চোখে না পড়ে। তারেক রহমান এটুকু বুঝতেছেন যে হাসিনার রেখে যাওয়া লোকগুলো এখনো গুরুত্বপূর্ণ পদে আছে, তিনি এক ঝটকা সরাতে পারছেন না। এখানে তারেক রহমানকে একটা ভুল পলিসিতে আটকে গেছেন আমার মনে হয়। বিএনপি এবং জামায়াত ইসলাম বাংলাদেশের একমাত্র পরীক্ষিত বন্ধু। আমার মনে আছে কোনো একদিন কোনো একটি প্রোগ্রামে বিএনপির এক নেতা বলেছিলেন, বিএনপির নেতা, যে আমরা বিএনপির অনেক নেতাকে ততটা বিশ্বাস করি না যতটা জামাতকে বিশ্বাস করি। কারণ ২০ বছর জামাত আমাদের জন্য তাদের প্রথম সারির সব লিডারকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন আমাদের জন্য। স্রেফ একটি চাপ ছিল তাদের উপর, বিএনপিকে ছাড়ো। জামাত ছাড়ে নাই বিএনপিকে, তাদের সকল নেতাদের ফাঁসি হয়ে গেছে, টপ লিডারদের। ওই নেতাকে এবার কোনো মন্ত্রী পরিষদে রাখা হয়নি, কারণ সত্যটা তিনি বুঝেছেন, বলেছিলেন। আমি বারবারই আমার বক্তব্যে বুঝবেন, আমি দুটো দলকে একটা জায়গায় থাকতে বলি, কারণ জামায়াত এবং বিএনপি যতক্ষণ এক প্ল্যাটফর্মে থাকে বাংলাদেশ পথ হারাবে না। বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। কারণ পুরো হাসিনা তার ১৫.৫ বছরে, পুরো ইন্ডিয়া হাসিনার ১৫.৫ বছরে এই দুটো জোটকে ভাঙার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত বেগম জিয়াকে জেলে ঢুকিয়ে জোটটা না ভাঙলেও কার্যত ভেঙে ফেলার পর্যায়ে পড়ে গেছিল। এবং দেখবেন যে জামাত আর বিএনপির মধ্যে কোনো সমঝোতা ছিল না। কেন? বেগম জিয়া যখন জেলে চলে গেছেন তখন দলটা চলে গেছে ইন্ডিয়ান ব্লকের হাতে। বিএনপির মধ্যে ইন্ডিয়ান ব্লক, একটা ব্লক আছে, একটা বাম ব্লক আছে। এই ব্লকটা তারেক রহমানকে মেনটেন করতেন বা তারেক রহমানকে ভুল বোঝাতেন, যেহেতু সে দেশে ছিলেন না। এখন কি হচ্ছে দেখেন, ইসলামী ব্যাংক নিয়ে জামাতকে খেপিয়েছে, জামাত আজ খুলনায় বিশাল শোডাউন করেছে, সরকারকে সরাসরি হুমকি দিয়েছে, যদি আমাদের কি বলে যে ভোট হয়েছে নির্বাচন, সেই ভোটের ফলাফল মানে জাতীয় সংসদ নির্বাচনে শুধু নয়, গণভোটের কথা বলছে জামাত, যদি এটা কার্যকর না হয়, গণভোট যেই পক্ষে হয়েছে মানুষের ভোট, সেই সমর্থনে সরকার যদি গণভোটের দাবিগুলো বাস্তবায়ন না করে, তারা বৃহৎ আন্দোলন করবে। জামাত সম্পর্কে একটা মন্তব্য করি, কারণ জামাত মোকাবেলা করতে হয়েছে দীর্ঘদিন, আমাদের বিট করতে হয়েছে। জামাত সরকার থেকে নামাতেও পারে, সরকারে বসাতেও পারে, এটা বিএনপিকে মাথায় রাখতে হবে, এদেরকে হালকা করে নেওয়া যাবে না। আওয়ামী লীগের ২ জন প্রেসিডিয়াম সদস্য হাসিনার সাথে বৈঠক করে বেরিয়ে কোন একটি জায়গায় চা খেতে বসে আমাকে বলছিলেন, মাসুম, আমি বললাম যে আজকের আলোচনা কি? আমরা সাংবাদিকরা নেতাদের কাছ থেকে তথ্য এইভাবে নিতাম, চা খেতাম, লিডার আসলে কোনো খবর আসছে কিনা, অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, এই কথাগুলো বের করতাম। আওয়ামী লীগের সেই নেতাদের ২ জনই মারা গেছেন। বলছিলেন যে হাসিনা বলছিলেন জামাত এবং শিবিরকে কন্ট্রোল করো, তাদেরকে নজরে রাখো, বিএনপি বাসে ফু দিলে চলে যাবে। এটা কিন্তু হাসিনার কথা। সেখানে বেনজির ছিলেন, আরো অনেক বড় বড় পুলিশ, র্যাব অফিসাররা ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বাররা ছিলেন। বলছে যে আন্দোলন বাস্তবায়ন বা সরকারকে ধাক্কা দিতে পারে জামাত এবং শিবির, যে কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকদিন আগে শেষ দিকে এসে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল হাসিনা আরেকটা খেলা খেলার জন্য। তো আমি মনে করি জামাতের পার্লামেন্টে বক্তব্যগুলো শুনে যেটুকু বুঝতেছি, তারা সরকারকে সহযোগিতা করতে চায়। আর তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনার দলে ইদানিং অনেককে একটু বড় নেতা মনে হচ্ছে, বিশেষ করে সালাউদ্দিন ভাইকে, মির্জা ফখরুলকে আমরা কোথাও দেখছি না, আলোচনায় দেখছি না। আমরা কি বলে খন্দকার মোশাররফকে দেখছি না, আমরা মঈন খানকে দেখছি না, আমরা অনেক বড় বড় দেশপ্রেমিক নেতাদের দেখছি না আলোচনায়।
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখছি, পররাষ্ট্রমন্ত্রী দেখছি, স্বাস্থ্যমন্ত্রী দেখছি, সড়ক মন্ত্রী দেখছি, চিকিৎসা মন্ত্রী দেখছি, স্বাস্থ্যমন্ত্রী, সব মন্ত্রী তাকে দেখছি, শিক্ষামন্ত্রী তাকে দেখছি, একজনই পার্লামেন্টে কথা বলেন। বিএনপির বাকিরা কি মূর্খ? তিনি একাই এত জ্ঞান নিয়ে আসছেন ভারতের শিলংয়ে বসে, উদ্দেশ্যটা কি? এবং বিএনপি জামাতের যে দূরত্ব তৈরি হচ্ছে তার প্রধান ব্যক্তিটি হলো সালাউদ্দিন ভাই। আমি একজন বিএনপির অনুরাগী, বিএনপিকে ভালোবাসি, তারপরও কথাটা খুব সত্য সহকারে বলছি। এটা বিএনপিকে উপলব্ধি করতে হবে যে পেছন থেকে যারা খেলছে, রংপুরকে আলাদা করতে চায়, রংপুর কেড়ে নিতে চায়, পলাশবাড়িতে হুমকি দিচ্ছে, ঢাকাতে জয় শ্রীরাম স্লোগান উঠছে, সরকারকে আলটিমেটাম দিচ্ছে, হুমকি দিচ্ছে সনাতন ধর্মীরা। কি হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে? শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে জেতার পরে কি হচ্ছে পশ্চিমবঙ্গে জানেন তো? বলা হচ্ছে যে তোমরা নামাজ পড়তে চাইলে বাংলাদেশে গিয়ে নামাজ পড়ো, ভারতে নামাজ পড়তে পারবা না। এই পাড়ায় থাকতে হলে ধর্ম চেঞ্জ করতে হবে, হিন্দু হতে হবে। কল্পনা করেন 2026-এ এসে ভারত কোন যুগে কোথায় আছে। আমাকে ভারত থেকে প্রতিদিন অজস্র মানুষ নক করে, ভাই আমাদের কথাগুলো বলেন। আমার অনেক দর্শক আছে পশ্চিমবঙ্গে যারা এখন আছে আমাদের সাথে লাইভে। চিন্তা করেন, ভারতের হিন্দুরা ভারতে নিরাপদ না, বাংলাদেশে নিরাপদ, তারপর তারা বাংলাদেশে হঠাৎ করে একটা মানে কি বলবো অস্বাভাবিক পরিস্থিতি তৈরির খেলায় নেমে গেছে। তাদের রাম মন্দির বানাতে হবে সবচেয়ে বড়। কেন ভারতের এম্বাসি সরকার মানে কর্মকর্তারা এসে ভারত থেকে এসে আমাদের এই দেশে রাম মন্দির উদ্বোধন করবে? এই দেশে হিন্দু লিডাররা নাই, এই দেশে হিন্দুরা নেই। উদ্দেশ্যটা কি? এটা কি একটা রাষ্ট্র না ভিন্ন দুটো রাষ্ট্র? আমাদের বাংলাদেশের কাউকে দিবে ওই দেশে মসজিদ উদ্বোধন করতে? বাবরি মসজিদ কে ভেঙেছে? সিরিজ একটার পর একটা মসজিদ গুলো ভাঙছে, এইখানে রামের কবর ছিল, এই কি রামের মন্দির ছিল, এই সেই অভিযোগ তুলে দিয়ে আদালতের রায়টায় দিয়ে বিজিবি কি করছে? একটার পর একটা মসজিদ ভুলে গেছে বাংলাদেশের হিন্দুরা। তারা বলছে যে আপনারা দাঙ্গা লাগাতে চাইবে না। দেখেন হিন্দুরা কালকে চৈতালি, অ্যাডভোকেট চৈতালি, এটা পুরোপুরি রয়ের মাল। সরকারকে বলবো এগুলোকে দ্রুত গ্রেফতার করেন। ইউনূস সরকারের সময় আপনাদের মনে আছে চিন্ময়কে দ্রুত গ্রেফতার করে সব সামলিয়ে ফেলেছে। ইউনূস সরকারের সময় কিছু ভালো সিদ্ধান্ত ছিল, চিন্ময় দ্রুত গ্রেফতার, সব ঠান্ডা। এই চিন্ময় ভারতে গেছে একটা বড় পরিকল্পনা বাস্তবায়নের জন্য, এটা গোয়েন্দা তথ্য জেনে গেছে এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে ফেলেছে। মজার বিষয়, যে গ্রেফতার করছে তাকে আবার বদলি করে ফেলেছে, তার উপর চাপ চলে আসছে, অনেক কাহিনী আছে। আমার বিএনপির কাছে ছোট্ট কয়েকটা দাবি থাকবে। এক, এখনো তার জোটের মধ্যে জামাত বিরোধী দলে থাকুক, তাদের রাখা হোক। এরা একটা ভদ্র দল, এরা অভদ্র দল না, এরা বেশি কিছু করবে না। এদের সাথে ব্যক্তিগত আক্রোশ তৈরি করা যাবে না। কিছু নেতা ছোটখাটো বিষয় নিয়ে জামাতকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেন, ফ্রিজ দিবেন, এটা দেবেন, ওটা দেবেন, অনেকে বলে ফেলছেন। তাদের খবর আমরা জানি কম বেশি। আমরা দেখছি যে একটা ব্যাংক জামাত ইসলামের, মাত্র একটা ব্যাংক জামাত ইসলামের বা তাদের সমর্থিত, এইটাকেও কেড়ে নিতে হবে। অথচ সবকিছু বিএনপি জামাতের, কি বলে বিএনপি আওয়ামী লীগের। তারা চালাচ্ছে, ভালো চালাচ্ছে, তাদেরকে দিয়ে রাখেন, তারা ভালো চালাচ্ছে। তো আপনাদের হাতে দিলে ব্যাংকটা শেষ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এদের সাথে বিরোধী জড়ানোর দরকার নেই। এদেরকে রাখেন, কেন রাখেন? যাতে বিএনপি 5 বছর খুব শান্তিতে দেশ চালাতে পারে। এটা বিএনপি স্বার্থে করতে হবে। কারণ একদিকে আওয়ামী লীগ খেলা শুরু করে দিয়েছে, খেলা শুরু করেছে, মোদি খেলা শুরু করে দিয়েছে। তারেক রহমান চীনে গেলে জেট-এন-সি পাবো, 7 থান্ডার পাবো, আরো অনেক কিছু পেতে পারি আমরা। বাংলাদেশকে সামরিক খাতে কখনো দাঁড়াতে দেবে না ভারত। 54 বছরে দেয়নি আমাদের দাঁড়াতে। আমাদের কিচ্ছু নেই সামরিক খাতে, বড় কোনো অর্জন নাই। আমরা মায়ানমারের সাথে টিকতে পারবো না। ভেতরের খবর হলো এরকম। আমাদের সামরিক বাহিনী শুধু ইউএনএ যাবে, শান্তি রক্ষা করবে সেনেগালে, ওই কি বলে কঙ্গোতে, সেখানে বলি আফ্রিকায়, নিজের দেশে অশান্তি থাকবে। আমরা তেমনই একটি সামরিক বাহিনীর দেশের জনগণ আমরা। আমরা চাই তারেক রহমানের হাত ধরে শহীদ জিয়াউর রহমানের ছেলে এখন ক্ষমতায় আছে, তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আস্থা আছে। কিন্তু তাকে যারা গাইড করছেন, সঠিক গাইড করছেন কিনা। আমরা চাই বিএনপির মধ্যে বেগম জিয়ার সাথে যারা কাজ করেছেন তারা আবার সামনে চলে আসেন। যারা এতদিন বেগম জিয়ার সাথে অতন্দ্র প্রহরী হয়েছিলেন তাদেরকে সামনে নিয়ে আসেন। আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি বিএনপি সরকার যেন খুব সুস্থভাবে কাজ করতে পারে তার জন্য বন্ধু নির্বাচনের কথা বলছি। শত্রুগুলো এখন বন্ধু সেজে বসে গেছে, হাইব্রিড গুলো এখন তারেক রহমানের ডানে বামে চলে আসছে। আমরা যাদেরকে চিনি দীর্ঘদিন, যারা সবচেয়ে বেশি সরকারের ক্রাশে পড়েছেন, তারা অনেকেই নাই, তারা সব সাইড লাইনে।
আর যারা সুবিধাজনক অবস্থানে ছিলেন, আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলেছেন, তারা ফরমেটে চলে আসছেন। এস আলমের লোকগুলো চলে আসছেন, এস আলমের আত্মীয় স্বজনরা চলে আসছেন। তারেক রহমানকে কিক আউট করবে। জিয়াউর রহমানের ইতিহাস আমাদের মনে রাখতে হবে। জিয়াউর রহমানকে কারা চিটাগাংয়ে হত্যা করেছে? কিছু সম্ভাব্য তথ্য কি জিয়া পরিবারের কাছে নাই? তারেক রহমান ভারতের মূল টার্গেট। আমি জামাতের ভাইদের বলবো, বিএনপির সাথে শত্রুতা করবেন না, বিএনপিকে বোঝান। এই রাষ্ট্রকে রক্ষায় বিএনপি যদি বিপদে পড়ে, এই রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। এই মুহূর্তে দেশকে রক্ষায় বিএনপির বিকল্প নাই। জামাত এখনো এই দেশ রক্ষার দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা হয়নি জামাতের। জামাতকে আরো লম্বা সময় পার করতে হবে। তারা ভালো দল, নিঃসন্দেহে তারা ভালো দল, আমি তাদেরকে গালি দিচ্ছি না, কিন্তু একটা দেশ চালানোর জন্য যে ক্ষমতা, যেই পরিমাণ লোক বল তৈরি করতে, এটা জামাতে নেই। তবে জামাত বিরোধী দল হিসেবে পার্লামেন্টে যথেষ্ট ভালো পদক্ষেপ নিচ্ছে, তারা সুন্দর করে কথা বলছে, আমার ভালো লাগছে। আমাদের স্পিকার দুজন, স্পিকার সহকারী এবং যে সহকারী স্পিকার দুজন আছেন, তারা খুব ভালো ভালো পজিশনে আছেন। এভাবে চলুক পার্লামেন্ট, ভালো লাগছে আমাদের। কিন্তু যারা আমাদের দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমি মনে করি আবারও সেই জুলাই যুদ্ধে আমাদের সবাই যেমন এক হয়ে গেছে, এইভাবে সেটাকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ সমূহ বিপদের মুখে। এই বিপদ থেকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।